এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো গাইস, হিমেল ট্রেনিং একাডেমির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, এই ভিডিওতে বা এই সিরিজে আপনারা জানতে পারবেন ফরেক্সের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। ওকে, সো ফরেক্স মার্কেট কীভাবে কাজ করে শুরু করে বিভিন্ন অ্যাডভান্স স্ট্র্যাটেজি এবং সব কিছু এই সিরিজে আমি কভার করব, যাতে করে আপনার একটা টাকাও কোথা থেকে খরচ না করা লাগে শেখার জন্য। এবং আমি পুরোদমে চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা থেকে দুইটা ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য, এবং এটা ডিপেন্ড করবে আপনাদের সাপোর্টের উপর। সো অনেক কথা হয়েছে এবং মেইন কথা আছে, সেটা হচ্ছে এই ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, কজ এটা ফরেক্সের ফাউন্ডেশন ভিডিও বলতে পারেন। সো ফাউন্ডেশন বা বেসিক বলতে পারেন, কজ আপনার যদি বেসিকই ঠিকঠাক না থাকে আপনি পরবর্তী লেকচারগুলো কিছু বুঝবেন না। সো এই ভিডিওতে আমরা কি শিখবো? হোয়াট দ্য ফরেক্স মার্কেট ইজ, ফরেক্স মার্কেট কীভাবে, ফরেক্স মার্কেট কী, হাউ ইট ওয়ার্ক, এটা কীভাবে কাজ করে এবং অপারেট হয়, তার কারেন্সি পেয়ার কী, পিপস কী, লট কী, স্প্রেড কী। তো আমার মনে হয় যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন অনেকদিন ধরে, তারা এগুলো অনেকে জানেন। তো জানেন ভালো কথা, আবার নতুন করে জানবেন। এবং যারা একদমই কিছু জানেন না, তাদের জন্য তো বলার মানে একদম টপ লেভেলের জিনিস এগুলো। এবং আমি তাদের একটা কথা বলবো, আপনারা দয়া করে একটা পেন এবং একটা পেপার নিয়ে বসে যান এবং এগুলো নোট করেন, কজ এগুলো পরবর্তীতে আপনার খুবই খুবই প্রয়োজন হতে পারে। ওকে, সো ফার্স্ট অফ অল আমার ইন্ট্রোটা শুরু করি, ইন্ট্রোটা দিই। সো আমি হলাম হিমেল, ইটস মি হিমেল, অ্যান্ড দ্য ফাউন্ডার অফ হিমেল ট্রেনিং একাডেমি। অ্যান্ড অনেকে আমার এটার মাধ্যমে চিনেন। সো হিমেল ট্রেনিং একাডেমি এটা আমাদের একটা কমিউনিটি, যেখানে আমরা প্রত্যেক দিন কিন্তু ফরেক্সের ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। এবং আমরা কিন্তু এটা লাইভেও দিই, লাইভও করে থাকি এবং আপনাদের মাধ্যমে যুক্ত থাকি। ওকে, সো চলুন এবার মেন ভিডিওতে আসা যাক। ফার্স্ট টপিক ইজ হোয়াট দ্য ফরেক্স মার্কেট ইজ। What is Forex? What is Forex? Forex short form is foreign exchange. এটা এমন একটা মার্কেট প্লেস যেখানে ফরেক্সের উপরে মানুষ ট্রেড করে, ফরেক্সের বা বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর মানুষ ট্রেড করে। এবং এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় একটা লার্জেস্ট মার্কেট প্লেস, সেখানে কিন্তু প্রত্যেকদিন 6 ট্রিলিয়ন ইউএস ডলারের উপরে কিন্তু মানুষ এখানে প্রত্যেকদিন ট্রেড করে। সো জাস্ট চিন্তা করে ভাবুন, প্রায় ওভার 6 ট্রিলিয়ন ইউএসডির উপরে এখানে ট্রেড ভলিউম। এবং হোয়াই ডাজ ফরেক্স এক্সিস্ট, এবং এটা কীভাবে এক্সিস্ট করে? তাহলে মনে আসতে পারে, ভাই তাহলে এটা কীভাবে এক্সিস্ট করে? সো আমি সিম্পলি এখানে তিনটা রিজন আছে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেডের বলতে যেমন বিজনেসের জন্য অনেকে একটা দেশে থেকে অন্য দেশ থেকে প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট করে, এটাও কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের আওতাভুক্ত। এবং আরেকটা হচ্ছে ট্যুরিজম। ট্যুরিজম বলতে কি, ট্রাভেলার যখন এক দেশের টাকা অন্য দেশে এক্সচেঞ্জ করে, এটাও কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের আওতাভুক্ত। এবং আরেকটা জিনিস হচ্ছে রিটেল ট্রেডার। আমরা আমরা রিটেল ট্রেডার, যেমন আমরা এখন শিখতেছি যে ফরেক্স ট্রেডিং একটা প্রাইসের আপ থেকে ডাউন, এটা প্রেডিকশনের মাধ্যমে বা এটার ট্রেড করার মাধ্যমে আমরা যেখান থেকে সেটা প্রাইস মুভমেন্টের মাধ্যমে যেটা আমরা প্রফিট করে থাকি, এইটা। সো আপনি জাস্ট একটা জিনিস ভেবে থাকুন, যে আপনি যখন ঢাকা থেকে আমেরিকা যাচ্ছেন, তখন তো আপনি আমাদের বাংলাদেশি টাকা তো ওখানে চলবে না। সো তার জন্য আপনি ওইখানে আমেরিকান ডলার কিন্তু আপনার বাংলাদেশি টাকার বিনিময়ে কিন্তু ভাঙাতে হবে। এটা এটা যখন আপনি করতেছেন, তখন আপনি একটুখানি একটু সময়ের মুহূর্তের জন্য হলেও আপনি কিন্তু ফরেক্স ট্রেডিং এর মধ্যে চলে যাচ্ছেন। সো এইটাই মূলত ফরেক্স ট্রেডিং, এবং এটা এইভাবে এক্সিস্ট করে। সো আরও সামনে যদি যাই তাহলে ভালো বুঝবেন। সো হাউ দ্য ফরেক্স মার্কেট ওয়ার্ক। সো এই ফরেক্স মার্কেটটা কিভাবে কাজ করে, আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো স্টক মার্কেট এর মতো না, এর থেকেও বেশি উপরে। কারণ এটা প্রায় সপ্তাহে 24 ঘন্টা কিন্তু এটা ওপেন থাকে, এবং 5 দিন, সপ্তাহে 5 দিন 24 ঘন্টা এবং ওপেন থাকে। সো ফরেক্স মার্কেটের তিনটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা ডিসেন্ট্রালাইজড, এবং এটা 24/5 আওয়ার্স মার্কেট ওপেনিং থাকে, এবং আরেকটা হচ্ছে গ্লোবাল পার্টিসিপেশন। সো ডিসেন্ট্রালাইজ বলতে কি, এটা কি কোনো ফিজিক্যাল লোকেশন নাই। যেমন আমি আপনাকে টাকার উদাহরণ দিলাম, এটা কোনো এরকম না। এটা এটা জাস্ট হবে অনলাইন, একদম ভার্চুয়াল, এবং এভরিথিং হ্যাপেন অনলাইন, দ্যাটস আই সে। এবং আরেকটা কথা হচ্ছে 24/5 মার্কেট সেশন, এবং সপ্তাহে 24 ঘন্টা এবং 5 দিন কিন্তু এটা খোলা থাকে। সো এটা শুরু হয় সোমবার আপনার এশিয়া সেশনে, এবং ফ্রাইডেতে
আপনার নিউ ইয়র্ক সেশনে এটা শেষ হয়। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে গ্লোবাল পার্টিসিপেশন। গ্লোবাল পার্টিসিপেশন এখানে কারা পার্টিসিপেট করে? এখানে ব্যাংক, বড় বড় গভর্নমেন্ট, তারপরে হেজ ফান্ড যারা ম্যানেজ করে তারা, এবং বড় বড় ইভেন বড় বড় কোম্পানি এবং আপনাদের আমার মতো রিটেল ট্রেডাররা কিন্তু এখানে ট্রেড করে থাকে। ওকে, সো এখানে যে সেশনের কথা বললাম, সো ফরেক্স মার্কেটের মেইন যে জিনিস সেটা হচ্ছে আপনার সেশন। সো সেশন জিনিসটা এতটা মেন কেন? সো সেশন নিয়ে চলুন এই টপিকে আমরা আলোচনা করি। এই যে সেশন নিয়ে এখানে যে কথা হলো বা সেশন নিয়ে যে একটা দিলাম, সো এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। কজ ফরেক্সের সেশন জানাটা আপনার খুবই দরকার। যারা খাতা কলম নিয়ে আসেন অবশ্যই এই জিনিসটা কিন্তু নোট করতে পারেন। সো সেশনের কাজটা বা ভূমিকাটা কি আমি এবার একটু বলি। তো যেমন দেখেন সিডনি সেশন, টোকিও সেশন এই দুটো মিলে আমরা এটাকে ধরি এশিয়া সেশন হিসেবে কনসিডার করি এই দুটোকে। ওকে, সো এই দুটোকে আমরা কিন্তু এশিয়া সেশন, এটা এখন একটা, অ্যান্ড দ্যাটস টোকিও, সেকেন্ড ওয়ান ইজ টোকিও। এই দুটাকে কনসিডার করা হয় এশিয়া সেশন। ওকে, অ্যান্ড বাকি নেক্সট দুইটা সেশন কিন্তু ইম্পর্টেন্ট, মানে আমরা এখানে টোটাল তিনটা সেশন হিসেবে ধরবো। একটা হলো সিডনি এবং টোকিও মিলে এশিয়া, অ্যান্ড লন্ডন আর নিউ ইয়র্ক, এটা তো আছে। সো এখন এশিয়া সেশন বা এই সিডনি সেশনে এখানে কোন পেয়ারে মুভমেন্টটা হয় বেশি? সো ফার্স্ট অফ অল সিডনি এশিয়া সেশনে বলতে পারেন আপনার বিভিন্ন যে জেপিওয়াই, জেপিওয়াই, এইউডি, ইউরো এইউডি, তারপরে ইউরো জেপিওয়াই, ইউরো ইউএসডি, এইসব পেয়ার, মানে জাপানের পেয়ারগুলো এবং অস্ট্রেলিয়ান পেয়ারগুলো কিন্তু এগুলো হাইলি মুভমেন্ট করে, কারণ মার্কেট তখন ওপেন থাকে। এবং লন্ডন সেশনে আপনার কিন্তু ইউরো ইউএসডি, সো এইসব জিবিপি ইউএসডি এইসব কিন্তু হাইলি মুভমেন্ট করে থাকে। এবং নিউ ইয়র্ক সেশনে সরি গাইস, সরি গাইস, ওকে, সো নিউ ইয়র্ক সেশনে আপনার কিন্তু বিভিন্ন মেজর কারেন্সি জিবিপি ইউএসডি, মানে এই ইউএসডি রিলেটেড এই দুই পেয়ারে কিন্তু মুভমেন্ট দেয়। ওকে, ইউএসডি রিলেটেড পেয়ারগুলো কিন্তু এটাই মুভমেন্ট দেয়। ওকে, সো এইগুলো হচ্ছে সেশনের কাজ, এবং এইগুলোর আমি আরও আরও ডিটেলস কিন্তু সামনের ভিডিওতে নিব। এখন জাস্ট আপনাদের একটা বেসিক দিয়ে যাচ্ছি। সো এটা ভাবেন না যে ভাই কি অল্প অল্প বলে যাচ্ছে, এমন না গাইস। আস্তে আস্তে এর উপর ডিটেলসে ভিডিও আসবে। এখন এত কিছু বললে আপনি পরবর্তীতে মাথায় নিতে পারবেন না। আপনি শুধু এটুকু ভাবেন যে একটা স্পেসিফিক সেশনে একটা স্পেসিফিক পেয়ার মুভমেন্ট করে। যেমন আমি এক্সাম্পল ধরি, যেমন বাংলাদেশ তো এশিয়া সেশনের মধ্যে পড়ে। সো মনে করেন বাংলাদেশি এশিয়া টাইমে বিডিটি, ইউএসডি স্ল্যাশ বিডিটি, এই বাংলাদেশি টাকাটা মুভ করে বা এখানে ভলিটিলিটি বেশি থাকবে, এটুকু জাস্ট ভাবেন। ওকে, সো বেস্ট টাইম টু ট্রেড, এখন বেস্ট টাইম কোনটা? এখন দেখুন গাইস, এশিয়া সেশন, লন্ডন সেশন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন, এইগুলো জেনে আপনি কিন্তু স্ট্র্যাটেজি বানাতে পারবেন। স্ট্র্যাটেজির উপর বেস করে কিন্তু আপনি আপনার মতো ট্রেড করতে পারবেন, কিন্তু সেটা অ্যাডভান্স লেভেলের বিষয়। এখন আমি আপনাদের বলবো যে কোন টাইমটা বেস্ট বা ওভারঅল ট্রেডাররা ইউজ করে, কোন মাসের লিকুইডিটি বেশি থাকে, সেটা হচ্ছে সেশন ওভারল্যাপ। সো ওভারল্যাপ সো ওভারল্যাপ জিনিসটা কি জন্য এত জরুরি? সো সেটা হচ্ছে কি, ওভারল্যাপটা হয় কখন? ওভারল্যাপটা হয় আপনার এটা যখন দুইটা সেশন একসাথে কাজ করে। যেমন দেখুন এখানে আপনি যদি দেখেন ভালোভাবে, এখানে লন্ডন সেশন দুপুর 2টা থেকে কিন্তু শুরু হয় এবং 11টা বাজে শেষ হয়। ঠিক তেমনি নিউ ইয়র্ক সেশন কিন্তু সন্ধ্যা 7টায় কিন্তু শুরু হয় এবং এটা শেষ হয় সকাল 4টা বাজে। তার মানে আপনি যদি টাইমটা দেখতে পান, তাহলে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপ হয়। এবং এই দুইটা সেশন যখন একসাথে চলে তখন তাকে বলা হয় সেশন ওভারল্যাপ। আশা করি বুঝতে পারছেন। যেমন তাহলে এখানে ওভারল্যাপ টাইমটা আমি যদি এখানে উল্লেখ করতে চাই, তাহলে সেটা হচ্ছে বেস্ট টাইম হচ্ছে 7 PM টু 7 PM থেকে আপনার 11 PM। 11 PM আপনি এইটুকু টাইমতে মার্কেটে দেখতে পাবেন খুবই ভলেটাইল, কারণ দুইটা সেশন একসাথে মুভ করতে থাকে এবং এই সেশনে কিন্তু আপনার ট্রেড ভলিউম হাই থাকে এবং মার্কেট প্রাইস মুভমেন্ট কিন্তু অনেক হাই থাকে। কিন্তু এটা কিন্তু আবার রিস্কিও বলতে পারেন, কজ তখন কিন্তু বড় বড় রিটেল ট্রেডারদের ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমি একটা কথা বলবো, আপনি যদি বিগিনার হন তাহলে এই সেশনটুকু অ্যাভয়েড করার চেষ্টা করেন। আপনি এর আগে ট্রেড করেন বা অথবা পরে ট্রেড করেন। ওকে,
কারণ এটা খুবই এটা ট্রিকি এবং এখানে কিন্তু ম্যানিপুলেশনও খুবই হয়, লিকুইডিটি নেওয়া হয়। সো এইসব জিনিস কি সব আরও পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। ওকে, সো পরবর্তী যে জিনিস, আশা করি গাইস আপনি এই সেশন জিনিসটা বুঝতে পারছেন, এবং অনেকে যারা, আমি দয়া করে বলবো এখানে আপনি একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, কজ এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই জানাসটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেশন টাইম কিন্তু গাইস চেঞ্জ হইতে পারে, ইউটিসি টাইম অনুযায়ী কিন্তু আপ ডাউন হইতে পারে। সো এই সকল আপডেট কিন্তু আমি আবারও বলতেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেওয়া হয়। ওকে, সো আরেকটা যে মেইন টপিক, সেটা হচ্ছে কারেন্সি পেয়ার। সো আমাদের নেক্সট টপিকে যদি আমি যাই, সেটা হচ্ছে কারেন্সি পেয়ার, দ্য হার্ট অফ ফরেক্স ট্রেডিং। সো কারেন্সি পেয়ার কি? সো কারেন্সি পেয়ার যেমন ইউরো ইউএসডি। সো গাইস এটা কিন্তু একটা কারেন্সি পেয়ার। ওকে, সো এখানে কারেন্সি পেয়ার কিভাবে কাজ করে? এখানে অনেকে বলবেন এটা ভাই তো দুইটা হলো, ইউরো একটা, ইউএসডি একটা। হ্যাঁ গাইস দুইটা, কিন্তু আপনি ফরেক্সে কিন্তু যে কোনো একটা পেয়ার ট্রেড করতে পারবেন না। শুধু ইউরো ট্রেড করতে পারবেন না, শুধু ইউএসডি ট্রেড করতে পারবেন না। আপনার ইউরোর এগেনস্টে ইউরো ইউএসডি ট্রেড করতে পারবেন, বা ইউএসডির এগেনস্টে ইউরো ট্রেড করতে পারবেন। ফরেক্স কিন্তু এইভাবেই চলে, এবং সকল ট্রেড কিন্তু এইভাবেই হয়। এই জন্য কারেন্সি অথবা পেয়ার, পেয়ার মানে জোড়ায় জোড়ায় থাকে। ওকে, সো কারেন্সি পেয়ার এটা দুই পার্টে বিভক্ত থাকে। একটা হচ্ছে বেস কারেন্সি, দ্য ফার্স্ট কারেন্সি, এখানে বেস কারেন্সি হচ্ছে, আর এটা হচ্ছে কোড কারেন্সি। সো যেমন এখানে ইউরো, যেটা কিন্তু ফার্স্টে রয়েছে, সো আমরা এটাকে ধরতে পারি বেস কারেন্সি। এখানে হচ্ছে ইউরো বেস কারেন্সি, এবং ইউএসডি কিন্তু কোড কারেন্সি। আশা করি বুঝতে পারছেন। মানে আপনি কি করবেন, এর মানে হচ্ছে আপনি যখন এই পেয়ারটা ট্রেড করবেন তখন কিন্তু ইউএসডিটি সেল করে দেবেন এবং ইউরো বাই করবেন। ওকে, সো এটা হচ্ছে কথা। এবং আপনি যদি এর উল্টা করে দেন ইউএসডি ইউরো, তখন আপনি ইউরো সেল করতেছেন, ইউএসডি বাই করতেছেন, বা এর এগেনস্টে এটা সেল করতেছেন, এর এগেনস্টে এটা বাই করতেছেন। মানে মেইন কথা হচ্ছে এটা এইভাবে কাজ করে। ওকে, সো আপনি একটা কারেন্সি যখন, আবার মেইন বলি গাইস, অনেকে এটা কনফিউজ হতে পারে, আমি আবারও বলি, কারেন্সি পেয়ার জোড়ায় জোড়ায় থাকে। এখন অনেকে ভাবতেন ভাই জোড়ায় জোড়ায় তো আছে, ভালো কথা, এখন কোনটা বাই করব কোনটা সেল করব, বা কোনটা বাই করা হয় কোনটা সেল করা হয়। সো যেটা ফার্স্ট কারেন্সি, মেইন কারেন্সি, এটাকে বলা হয় বেস কারেন্সি। মানে বেস কারেন্সি ফার্স্ট যেটা থাকে সেটাই বেস কারেন্সি, এবং সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে কোড কারেন্সি। ওকে, সো আবারও বলি, সো মনে করেন আপনি এটা সেল করে এটা বাই করতেছেন, অথবা এটা বাই করে এটা সেল করতেছেন, এটা এইভাবে মূলত কারেন্সি এক্সচেঞ্জ হয়ে থাকে, বা এটা ট্রেড হয়ে থাকে। সো মেজর কিছু কারেন্সি পেয়ার আমি যদি বলি, সেটা হচ্ছে আপনি কোনটা, এখন বলবেন তাহলে তো ভাই ফরেক্সে অনেক কারেন্সি পেয়ার আছে, বিভিন্ন দেশের কারেন্সি পেয়ার আছে, তাহলে কোনটা কোনটা মেজর কারেন্সি, এটা যদি বলেন, সো মেজর কারেন্সির মধ্যে ফার্স্ট আছে ইউরো ইউএসডি, অ্যান্ড ইউরো ইউএসডি, তারপরে জিবিপি ইউএসডি, সরি হ্যাঁ জিবিপি ইউএসডি, অ্যান্ড ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই। সো মেইন কথা হচ্ছে যেগুলো কারেন্সি পেয়ারের পাশে আপনি এই ইউএসডি সিম্বলটা দেখতে পাচ্ছেন, সেগুলোই কিন্তু মেজর কারেন্সি হিসেবে ধরা হয়। ইউএসডি সাইনটা যে কারেন্সি পেয়ারের পাশেই পান, সেগুলো আপনার কিন্তু মেজর কারেন্সি। এগুলো কারেন্সি পেয়ারে আপনি মুভমেন্ট ভালো পাবেন, আপনি লিকুইডিটি বেশি পাবেন, মার্কেট ভলিউম, সরি ট্রেড ভলিউম বেশি পাবেন। ওকে, এবং মাইনর কিছু কারেন্সি পেয়ার যেমন ইউরো জিবিপি ইউডি ইউএসডি, আর এগুলো হচ্ছে মাইনর। সো এগুলো আমরা না দেখি, আপনি আস্তে আস্তে পরবর্তীতে বুঝবেন। সো আশা করি আপনি কারেন্সি পেয়ার জিনিসটা বুঝছেন, এবং গাইস এইটা যদি বুঝে থাকেন, সো পরবর্তী যে মেইন জিনিস সেটা হচ্ছে পিপস। হ্যাঁ গাইস, আমরা এখন ভিডিও কিন্তু খুবই ডিপ পজিশনে আসছি। অ্যান্ড আমি আবারও বলবো গাইস, অনেকে বোরিং লাগতে পারে, অথবা অনেকে কিছু মাথার উপর দিয়ে যাইতে পারে যে ভাই কিছু তো বুঝতেছি না। ভাই একটু ওয়েট করেন, একটু টাইম দেন, ভিডিওটা একটু শেষ করতে দেন, আপনি ফরেক্সের বেসিক জিনিসগুলো একদম বুঝতে পারবেন। ওকে, এবং আমি কিন্তু একদম খাঁটি বাংলা ভাষায় আপনাদের বুঝাচ্ছি, অ্যান্ড আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট ইউজ করতেছি না, যাতে করে আমি এটা সেটা দেখে দেখে বলবো, এমন না। আমি গাইস নিজে যতটুকু জানি আমি ততটুকুই আপনাদের জানাচ্ছি, জানানোর চেষ্টা করতেছি। ওকে, সো হোয়াট ইজ পিপস? সো গাইস পিপস জিনিসটা কি, হোয়াট ইজ পিপস? সো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো পিপস হচ্ছে শর্ট ফর পার্সেন্টেজ ইন পয়েন্ট। পিপসের মানেই হচ্ছে এটা শর্ট ফর পার্সেন্টেজ পয়েন্ট, মানে এটা মানে প্রাইসের মুভমেন্টকে বলা হয় পিপস। লেটস এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, ওয়েট, যেমন
ওয়ান পিপস, ওয়েট, যেমন সরি, 1 পিপ ইকুয়াল টু 0.0001। ওকে, এটা ফর ইয়েন পিন, কিন্তু এটা কিন্তু অন্যান্য কারেন্সি পেয়ারের ক্ষেত্রে এটা এটা ক্যালকুলেট করা হয়, যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, কিন্তু ইয়েনের ক্ষেত্রে 1 পিপস, 1 পিপ সমান সমান কিন্তু 0.01 এই হিসেবে ক্যালকুলেট করা হয়। সো এই জিনিসটা নিয়ে কিন্তু আপনি ভাই কনফিউজ হতে যাচ্ছেন যে ভাই একটা পিস মানে 3টা জিরো আসছে, আরেকটায় 2টা জিরো আসছে, এইটা আবার কাহিনী। সো গাইস, ইয়েন মানে জাপানের ক্ষেত্রে, জাপানে যেগুলো পেয়ার আছে, যেমন ইউএসডি জেপি, সরি, ইউএসডি জেপিওয়াই, তারপরে ইউরো জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই, এইগুলো যতগুলো জেপিওয়াই, জেপিওয়াই রিলেটেড পেয়ার আছে, ঠিক আছে, জেপিওয়াই রিলেটেড পেয়ার আছে, ততগুলো পেয়ারে কিন্তু আপনি এই 1 পিপ ইকুয়াল টু 0.01 এইভাবে ওদের পেয়ারে ট্রেড করার সময় এইভাবে কিন্তু হিসাব করা হয়। ওকে, সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। And আপনি যদি জাপানি কোনো পেয়ারে ট্রেড না করেন, তাহলে স্ট্যান্ডার্ড পিপ মানে যেটাকে একদম স্ট্যান্ডার্ড ধরা হয়, আচ্ছা আমি এটা কাইটা দিই, অনেক এটা কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে 1 পিপ ইকুয়াল টু 0.0001 এইটা হিসেবে ধরা হয়। ওকে, সো জাপানেরটাকে বাদ দিয়ে আপনি আগে মেইন জিনিসটা শিখেন, সো দুইটাই জানা দরকার, এই জন্য আমি বলতেছি। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, এখন এখন এক্সাম্পল দিই, সো ইউরো ইউএসডি মনে করেন, আপনি 1 ইউরো ইউএসডিতে ট্রেড করতেছেন, ইউরো ইউএসডি। এখন ইউরো ইউএসডিতে আপনার 1 পয়েন্ট, সরি সরি, ধরো ইউএসডি 1.000 এটা আছে। ওকে, এত থেকে 1.005-এ মুভ করলো, তাহলে আমাকে বলুন যে এটা কত পিপস। সো দেখুন, 1.000 এটা মার্কেট প্রাইস ছিল এবং 5% মুভ করছে 0.00। সো এখানে কিন্তু মাত্র 5%-এর মুভমেন্ট হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু মাত্র 5%-এর মুভমেন্ট হয়েছে। সো গাইস, এই জিনিসটা আবারও কমপ্লেক্স লাগতে পারে, আমি বলি যে পিপস হচ্ছে জাস্ট প্রাইস মুভ। এই যে আমি ভালোভাবে দেখেন, এই যে পাশে দেখেন প্রাইস দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কার্সারে দেখে আমি খেয়াল করেন রেড ডট, এই যে 51, 41, 40, 42, এগুলো কিন্তু একটা পয়েন্ট। এখন বিটকয়েন, আমি কিন্তু বিটকয়েনের চার্টে আছি, বিটকয়েনের কারেন্ট প্রাইস প্রায় চলতেছে 67-তে, এবং এই মনে করেন বিটকয়েন প্রাইস চলতেছে, আমি আবারও বলি, 67,000-এ। ওকে, আমি আবার এক্সাম্পল দিই, রিয়েল এক্সাম্পল দিই, 67, মনে করেন 67,000-এ চলতেছে, এবং 67,000 থেকে বিটকয়েন যখন প্রায় আপনার 6700, এক 67, সো এখানে কত মুভমেন্ট পাইছে বলেন। এখানে কিন্তু বিটকয়েন 67,000 থেকে 67,100-তে গিয়েছে, 100 পয়েন্টে গিয়েছে, তার মানে এখানে পিপসের ডিফারেন্ট হচ্ছে 100, তার মানে এখানে মাত্র 100 পিপস কিন্তু মুভমেন্ট দিছে। সো এটা আহামরি কমপ্লেক্স কিছু না, এটা জাস্ট আপনার এটা কারেন্সি পেয়ারে যে মুভমেন্ট হয় তার জাস্ট একটা মেজর বা পরিমাণ। সো এইভাবে ট্রেডাররা তাদের পিপস ক্যালকুলেট থাকে, এবং এই পিপসের উপরে কত কি তাদের প্রফিট হয়েছে সেটা এটা আপনারা তারা হিসাব করে, এছাড়া আর কিছু না। এখন গাইস, আপনার যদি মনে হয় যে ভাই এটা খুবই কমপ্লিকেটেড, তাহলে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই একটা টুল। সো আপনি যখন ট্রেডিং ভিউতে আসবেন, এই যে দেখুন টুলটা দেখতে পাচ্ছেন, ট্রেডিং ভিউর এই জায়গায় টুলটা আছে, মেজারমেন্ট টুল। সো এই টুলটা যখন আপনি টানবেন উপর থেকে নিচ পর্যন্ত, সো আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এই পিপসটা শো করতেছে, আচ্ছা যাই হোক চলে গেছে। সো এখন আপনার এইটা নিয়ে এখন এত চিন্তা করার দরকার নাই, এটা কিন্তু আপনি এই টুলসের মাধ্যমে অনায়াসে চিন্তা করতে পারবেন। তারপর নিজে থেকে একটু জানা দরকার, কারণ আমরা এটা বেসিক কোর্স করাচ্ছি। বেসিকে আগে নিজে থেকে ক্যালকুলেট করা শিখুন, দেন আস্তে আস্তে আপনি যখন পারবেন, সব কিছু পারবেন, শিখে রাখলেন, and তারপরে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, সো পিপসের একটা এক্সাম্পল দিছি। এখন আরেকটা যে মেইন জিনিস, ওকে, সো মেইন জিনিস সেটা হচ্ছে লট। ওকে গাইস, এটা কিন্তু খুবই একটা জিনিস, এই জিনিসটা যারা মিক্স করবেন তারা কিন্তু গাইস মনে করেন এটা খুবই একটা ভয়ানক জিনিস, ভয়ানক বিপদে পড়বেন। কেন? কারণ লটের উপর সব কিছু ডিপেন্ড করে। লট হচ্ছে পজিশন, পজিশন যে আপনি কত কোয়ান্টিটি বাই করবেন। এখন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে পারবেন। আপনি মনে করেন এখন ইউরো ইউএসডি তে ট্রেড করবেন। ওকে, আচ্ছা আমি গোল্ডের উদাহরণ দিই, মনে করেন আপনি গোল্ড, আপনি গোল্ডে ট্রেড করবেন, এক্সএইউ ইউএসডি, এটাকে বলা হয় গোল্ড পেয়ার। ওকে, অথবা আমি সিম্পলি এখানে বললাম যে আপনি গোল্ডে ট্রেড করবেন। এখন গাইস, গোল্ডে ট্রেড করার জন্য আপনি কত কোয়ান্টিটি বাই করবেন?
আপনার তো এটা বাই করা লাগবে, তাই না? আপনারা কিন্তু কেজিতে, গ্রামে বাই করেন। কিন্তু এখানে ইউনিট বা লটে এখানে বাই করা হয়। ওকে? সো এখানে আপনি কত স্ট্যান্ডার্ড লট বাই করবেন, সো এটা আপনার ডিপেন্ড করে আপনার ক্যাপিটালের উপর, আপনার রিস্ক ম্যানেজমেন্টের উপর। কিন্তু আপনার কত লট বাই করবেন এটা তো আপনার জানা থাকতে হবে, এবং লটের ডিফারেন্টটা তো অবশ্যই জানা থাকতে হবে। সো যে এখানে ৩টা ডিফারেন্ট, সো এইটা হচ্ছে মাইক্রো লট, যেটা আপনাদের মতন বেসিক যারা নতুন আছেন একদম, তারা কিন্তু ইউজ করবেন, কারণ এখানে লটের ইউনিটটা কম। সো 0.01 এটা মাত্র 1000 ইউনিট। সো আপনি মনে করেন গোল্ডে 0.01 লটে বাই করলেন, তার মানে আপনি গোল্ডের 1000 ইউনিট গোল্ড কিন্তু আপনি এখানে কিনলেন। তারপরে আবারও আপনি যদি গোল্ডে মনে করেন 1 লট বাই করলেন, তাহলে প্রায় 1 লাখ ইউনিট কিন্তু এখানে বাই করলেন। ঠিক তেমনই যদি মিনি লট ইউজ করেন, মানে 1 লটে ট্রেড করেন বা বাই করেন অথবা সেল করেন, তাহলে কিন্তু আপনি গোল্ডের প্রায় 1 লক্ষ ইউনিট আপনি এটা কিনলেন। সো এখানে জিনিসটা কিন্তু এই লটের মাধ্যমে, মানে ইউনিটের মাধ্যমে কিন্তু বোঝানো হয় না। আমরা কিন্তু বড় বড় ট্রেডার বা সরি, আমরা যারা ট্রেডার আছি তারা কিন্তু এটাকে লট হিসেবে আমরা এটাকে বিবেচনা করে থাকি, বাট জেনে থাকি। সো আমি আবারও বলতেছি, মাইক্রো লট হচ্ছে তাদের জন্য যারা কিনা ট্রেডিংয়ে নতুন আছেন, কোয়ান্টিটি কম আছে, তাদের জন্য আপনারা ক্যাপেবল হিসেবে, বা তাদের জন্য এমনটা না, মেইন কথা হচ্ছে এটা আপনার ক্যাপেবিলিটির হিসেবে। আপনার যদি ব্যালেন্স সাইজ, পজিশন সাইজ কম থাকে, আপনি মাইক্রো লটের দিকে যাইতে পারেন। আপনার যদি পজিশন ঠিকঠাক থাকে, আপনার যদি 10,000 উপরে ক্যাপিটাল থাকে, দেন আপনি 0.1 লটে যাইতে পারেন, এবং আপনার ক্যাপিটাল যদি আরও হাই থাকে, দেন আপনি 1 লটের দিকে যেতে পারেন। এটা আপনার পজিশনের উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের মেইন কথা যেটা দরকার, এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস। আপনি এখন একজন নিউ ট্রেডার এবং আপনি জানেন না, এই পার্টটা স্কিপ করে গেলেন, অ্যান্ড স্কিপ করে যায় আপনি 1000, আপনার 1000 অ্যাকাউন্টে আপনি 1 লটে বাই করলেন। বাই করার পরে দেখলেন যে স্টপ লস চলে আসছে 10 পিপসেই, প্রায় 200, 300, 400, 500 স্টপ লস চলে আসছে। আপনি দেখে তো অবাক হয়ে গেলেন যে ভাই এটা কি হলো। সো এই জন্য বলতেছি, লট সাইজ জানাটা খুবই জরুরি। ছোট লস সাইজ অল্প রিস্ক, মিডিয়াম লট সাইজ মিডিয়াম রিস্ক, হাই লট সাইজ হাই রিস্ক। ঠিক আছে? সো প্রপার লট সাইজ আমি জাস্ট একটা বলে দিই। প্রপার লট সাইজ ইজ কি টু ম্যানেজিং রিস্ক। সো আমি আবারও বলতেছি, লট উইথাউট নোয়িং লট সাইজ, আপনি যদি মার্কেটে যান ট্রেড করেন, তাহলে কিন্তু এটা খুবই একটা বড় হবে। কারণ আপনি 1000 অ্যাকাউন্টে যদি আপনি 2-3 লট প্লেস করে ফেলেন, তাহলে কিন্তু এটা অ্যাকাউন্ট ব্লো হতে 1 মিনিটও টাইম লাগবে না যদি ট্রেড আপনার এগেনস্টে যায়। তাহলে কি, তাহলে ভাই আমি তো উপরে লট সাইজ বুঝি নাই, তাহলে লট সাইজিং এর গুরুত্বটা কি, এই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি। সো আমি ফার্স্ট অফ অল এখানে যাই মিনি লট দিয়ে, কারণ আমরা সবাই ম্যাক্সিমাম মিনি লটই, সরি মাইক্রো লটই ইউজ করি, মাইক্রো আর মিনি লট ইউজ করি। সো আপনি আগে 3টে নিয়ে আলোচনা করব, কোনো প্যারা নাই। সো মাইক্রো লট সমান সমান কিন্তু 1000 ইউনিট। আচ্ছা, ইউনিট জিনিসটা বাদ দিই, আপনি জাস্ট 1 মাইক্রো লট সমান সমান কিন্তু 0.01 লট, এইটুকু বোঝেন। এবং 0 লট যদি হয়, তাহলে প্রত্যেকটা পিপসে এটা কত মুভমেন্ট দেয়? প্রত্যেকটা পিপসে কিন্তু 0.10 সেন্ট করে মুভমেন্ট দেয়। তার মানে কি? তার মানে যদি যদি আপনার প্রাইস মনে করেন, এটা মনে করেন ইউরো ইউএসডিতে, আপনার প্রাইস আছে 1.1000, এবং আপনার প্রাইস 100 আছে মার্কেট প্রাইস, এবং এখান থেকে মুভ দিল 1.100005। ওকে, মনে করেন 5 পিপ আপনার এখানে মুভমেন্ট দিল। ওকে, তাহলে আপনি আহ, এখানে কত আপনি প্রফিট করবেন? সো 5 যদি মুভমেন্ট দেয়, তাহলে এটার সাথে আপনি মাল্টিপ্লাই করলে কিন্তু প্রফিটটা পেয়ে যাবেন। ওকে, ঠিক তেমনই মাইক্রো লট, সরি মিনি লট। সো মিনি লটে, মিনি লট সমান সমান হচ্ছে আপনার 0.1 লট হিসেবে কি আমরা বলি মিনি লট, এটা মানে 0.1 লট হিসেবে ধরা হয়। এবং 0.1 লটে কিন্তু প্রত্যেকটা পিপসে আপনার $1 করে মুভমেন্ট দেয়। ওকে, $1, 1 ইউএসডি, এটা তো সেন্ট হিসেবে বললাম, ওকে করে মুভমেন্ট দেয়। সো আপনি এখন 5 গুণ 1, সো প্রত্যেকটা পিপসে তাহলে মনে করেন ইউএসডি 5 পি মুভমেন্ট দিছে, তার মানে আপনার কিন্তু $5 করে প্রফিট হয়েছে। এবং যদি আপনার এগেনস্টে যায়, তাহলে কিন্তু আপনি যদি 0.1 লটে ট্রেড করে থাকেন, তাহলে কিন্তু আপনার $5 লস হবে। সো আশা করি জিনিসটা বুঝছেন। এবং স্ট্যান্ডার্ড লট
স্ট্যান্ডার্ড লট হচ্ছে আপনার ওয়ান লট, আমরা ওয়ান লটকে বলে থাকি স্ট্যান্ডার্ড লট হিসেবে। সো ওয়ান লটের প্রত্যেকটা পিপসে কিন্তু আপনার এখানে মুভমেন্ট দেয় 10 USD করে। ওকে, সো আচ্ছা ইউএসডি এগুলো কিন্তু আপনি যে সেন্টে ট্রেড করেন সেটা হিসেবে, আমি জাস্ট ইউএসডি এটা কিন্তু অ্যাজ এ সিম্বল হিসেবে আমি আপনাদেরকে এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছি। সো তাহলে আপনি ভাবেন যে আপনি মনে করেন ইউএসডিতে আপনি 5 পিপস প্রফিট করছেন এবং অন লটে আপনার ছিল প্রফিট সাইজিং, অন লট কিনছেন, তাহলে আপনার প্রফিট কত? তাহলে আপনার প্রফিট প্রায় 5×10=50। ঠিক তেমনই আপনি এখানে মিনি লট দিয়ে কিনছেন, তাহলে $5 প্রফিট। কিন্তু আবার দেখেন আপনি মনে করেন যদি এখানে আপনার প্রোফাইল সরি আপনি মনে করেন $100 আছে আপনার কাছে, ঠিক আছে, অ্যাজ এক্সাম্পল আপনার কাছে মনে করেন $100 আছে, আপনি নিউ ট্রেডার, আপনি লট সাইজ নিয়ে তো বুঝেন না, আপনি যায় আপনি এখানে প্রায় 10 ওয়ান লটে ট্রেড করছেন এবং আপনার 5 পিপ মুভমেন্ট করছে, ঠিক আছে, তাহলে আপনি এখানে প্রায় কত $50 আপনি কিন্তু এখানে প্রফিট করলেন এবং তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল $150। ওকে, এখন $150 অ্যাকাউন্টে আপনি কিন্তু এটা আন্দাজে ট্রেড মেরে জাস্ট প্রফিট করছেন। এখন আপনি করলেন কি যে যেহেতু এত মুভ করতেছে তাহলে আপনি টু লট ট্রেড করলেন, টু লট ট্রেড করে আপনি ঠিক এই $10 আরও লস করে ফেললেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাই পুরো ব্লো হয়ে যাবে। সো মূলত আপনি যদি পজিশন সাইজিং বা লট সাইজিং যদি ঠিকভাবে না করেন, আপনার অ্যাকাউন্টের জন্য যদি ঠিকভাবে সিলেক্ট না করেন, আপনার কিন্তু অ্যাকাউন্ট শেষ হতে একদমই টাইম লাগবে না। সো আমি এই জন্যই বিগিনার ট্রেডারদের বলি আপনারা অলওয়েজ 0.01 লট আপনার ইউজ করেন, ওকে, যাতে করে আপনার ম্যাক্সিমাম আপনারা লসটা ইউটিলাইজ করতে পারেন। এবং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আপনার যদি 100+ 500 বা 1000 প্লাস অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, তাহলে আপনি মিনি লটের দিকে যাইতে পারেন। আর যদি 1000 বা আপনার 2000+, 5000+ যদি আপনার অ্যাকাউন্ট সাইজিং হয়ে থাকে, তাহলে আপনি ওয়ান লটের দিকে যেতে পারেন। সো এই জিনিসটা আমি আবারও বলতেছি, একদম লাস্ট টাইম, এটা লাস্ট টাইম, এরপর আমি বলবো না। মেইন কথা হচ্ছে লট সাইজ, একটা প্রোডাক্ট কেনার জন্য, মার্কেটে ট্রেড করার জন্য আপনার একটা কোয়ান্টিটি বাই করা লাগে, সেই কোয়ান্টিটির ইউনিটকে বলা হয়, এই যে লট জিনিসটা বলা হয় আমরা ট্রেডার হিসেবে লট। এবং সেটার সবচেয়ে ছোট লট হচ্ছে মিনি লট বা মাইক্রো লট, যেটাকে 0.01 ধরা হয়। ওকে, এবং 0.01 লটে আপনি যদি কোনো জিনিস বা প্রোডাক্ট কেনেন, তাহলে আপনার 0.10 ইউএসডিতে আপনার পার মুভমেন্ট দেয়, পার পিপসে মুভমেন্ট দেয়। যেমন 5 পিপ মুভমেন্ট হলে এর সাথে আপনি মাল্টিপ্লাই পাস করলে আপনার প্রায় $3 কি $2 প্রফিট হবে এরকম। তাহলে মিনি লট কি? মিনি লট আপনি যদি কোনো আবার ইউএসডি বা কোনো ট্রেড করতে যান, আপনি যদি মিনি লটে ট্রেড করেন, 0.1 লটে আপনি যদি কিনে থাকেন, তাহলে প্রত্যেকটা পিপসে আপনার মুভমেন্ট দিবে $1 করে। ওকে, প্রফিট হলে $1, লস হলে $1। যেমন 5 পিপসের উদাহরণ যদি ধরি, যদি প্রফিটের দিকে যায় তাহলে $5 পাবেন, লসের আপনার স্টপ লস হিট করলে আপনি $1 পাবেন। স্ট্যান্ডার্ড লট কি? স্ট্যান্ডার্ড লট হচ্ছে আপনার সবচেয়ে বড় লট, যেটা প্রত্যেকটা লটে আপনি 10 USD করে মুভমেন্ট দিবে, প্রত্যেকটা পার 1 লটে। এবং যদি আপনি অ্যাজ এ পাস্ট পিপসের মুভমেন্ট ধরি, তাহলে উদাহরণ ধরি, যদি আপনার ফেভারে যায় আপনি তখন প্রায় 50 পিপস উপরে, $50 উপরে প্রফিট করবেন। যদি লসে যায় ঠিক কিন্তু সেম অ্যামাউন্টে আপনি লস করবেন। সো আপনি জিনিসটা বুঝেন, জিনিসটা কিন্তু খুবই হাই। এবং মেইন যে ট্রেডিংয়ের আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে স্প্রেড। সো হোয়াট ইজ স্প্রেড? স্প্রেড হচ্ছে আপনার আস্ক প্রাইস এবং বিড প্রাইসের মধ্যে যে ডিফারেন্ট। ওকে, সো আস্ক প্রাইস এবং মনে করেন আস্ক প্রাইস ইউরো ইউএসডি, আস্ক প্রাইস হচ্ছে 1.00005। ওকে, সরি 1.0, ওকে ধরেন 00। এবং বিট প্রাইস 1.0, মনে করেন 10 বা 20, হোয়াট এভার। সো তাহলে এখানে কত? তাহলে এখানে স্প্রেড কত? স্প্রেড কিন্তু এখানে তাহলে 20 পিপস। সো অনেকে বলতেছেন ভাই বুঝলাম স্প্রেড 20 পিপস, এখন স্প্রেড জিনিসটা কি? সো এই স্প্রেড জিনিস হচ্ছে, স্প্রেড হচ্ছে ব্রোকারের একটা কমিশন। সো দুই একটা পেয়ার আপনি দেখবেন যে আপনি যখন ট্রেডে এন্ট্রি নেন, আপনি মনে করেন এখানে ট্রেডে এন্ট্রি নেন, এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনার
মার্কেটে কিন্তু লসে শো করে। তো এটা কী জন্য হয়? এটা হয় স্প্রেডের জন্য। সো মার্কেটে যখনই আপনি এন্ট্রি করবেন, আপনি যদি বিট প্রাইস বা আর্স প্রাইস অথবা আপনি যদি স্প্রেড জিনিসটা ভালোভাবে না দেখেন, তাহলে কিন্তু আপনি বড় একটা বিপদে পড়বেন। মনে করেন আপনি, যেমন আমি বলি গোল্ড, সিলভারের ক্ষেত্রে আপনি যে সিলভার চার্টটা দেখতে পাচ্ছেন, সিলভারে কিন্তু স্প্রেড খুব অনেক অনেক বেশি লাগে। সো এখন স্প্রেড বেশি লাগে, সো এখানে কি হয়, মনে করেন একজন নতুন ট্রেডার, সে একজন সিলভারে ট্রেড করতে গেলো এবং সিলভারে ট্রেড করার পরে এখানে দেখলো, আমরা তো জানি না স্প্রেড, আমরা তো জানি স্প্রেড জিনিসটা কি, কিন্তু ও কিন্তু হঠাৎ করে ট্রেড করলো এবং দেখলো যে ওর প্রায় 20 পিপস আপসে, মানে 20 পিপস আপে, মানে অর্ডারটা যেখানে প্লেস করছে, অর্ডারটা আছে 1.000-তে এবং ওর কিন্তু ট্রেডটা মুভ হয়েছে 20 পিপস আপসে। তখন কিন্তু ও 20 পিপস কিন্তু মার্কেট লসে দেখাবে এবং ওই পজিশনে যাওয়ার পর থেকে মার্কেট কিন্তু ওর প্রফিটটা হওয়া শুরু করবে। সো আপনি যখনই মনে করেন, আপনি যখনই ইউএসডি ট্রেড করে যাচ্ছেন এবং দেখলেন ইউএসডি কারেন্ট প্রাইস হচ্ছে এত এবং আস্ক প্রাইস হচ্ছে 1.1000 এবং বিট প্রাইস হচ্ছে 1.1020, অর্থাৎ 2 পিপসের মুভমেন্ট। সো আপনি দেখলেন, আপনি জানেন যে তাহলে আমি যখন একটা ট্রেড, মনে করেন আপনি এখানে আপনি ট্রেড ওপেন করলেন এবং ট্রেডটা কিন্তু 20 পিপস আপে ওপেন করলো, অথবা আপনি যদি সেল করতে চান তখন কিন্তু সেলে 20 পিপস আপে কিন্তু প্রাইসটা প্লেস হয়ে গেল। এবং এই যে পিপসের ডিফারেন্টটা দেখলেন, এইটা কিন্তু এই ব্রোকাররা কিন্তু চার্জ বা কমিশন নিয়ে থাকে। মানে মেইন কথা হচ্ছে স্প্রেড হচ্ছে ব্রোকারের চার্জ বা কমিশন। কিন্তু স্প্রেড খুবই কিন্তু ভয়ঙ্কর জিনিস, কারণ আপনি ভাই মনে করেন আপনার ক্যাপিটাল কম এবং আপনি এমন একটা পেয়ারে ট্রেড করতে বসে গেলেন যেটা স্প্রেড খুবই বেশি, তাহলে কিন্তু আপনি ভাই লস হওয়ার প্রবাবিলিটি খুবই খুবই হাই থাকবে। সো কোনো ব্রোকারে বা দেখবেন আপনি উপর নিচে কিন্তু এখানে এই জিনিসটা আজ প্রাইস বিট প্রাইস লেখা থাকে এবং সে পার্থক্য বা এর স্প্রেড জিনিস সেটাও কিন্তু মেনশন থাকে। এটা দেখার পর আপনি কিন্তু ট্রেডটা এক্সিকিউট করবেন। ওকে, সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। সো নেক্সট যে জিনিস সেটা হচ্ছে অর্ডার টাইপ। ওকে, সো ওয়েট, সো নেক্সট যে জিনিস হচ্ছে মার্কেট অর্ডার টাইপ। সো অর্ডার টাইপ কি? বাই সেল। অর্ডার টাইপ হচ্ছে যে বাই সেল করা, লিমিট অর্ডার লাগানো। যেমন আমি এই জিনিসটা দেখে বুঝাই, মনে করেন, ওকে, এটা একটা কিন্তু টুল। ওকে, এটা কিন্তু একটা জাস্ট সিম্পল টুল যেখানে আপনার বাই সেলের পজিশন আঁকানো হয় এবং এটা কিন্তু ট্রেডিং ভিউর একটা টুল। ওকে, ট্রেডিং ভিউ নিয়ে কিন্তু আমি ভিডিও আনবো একটা স্পেশাল। সো মনে করেন মার্কেট এই পজিশনে আছে, মার্কেট এই পজিশনে আছে এবং আপনি এখান থেকে মার্কেটে বাই করলেন। ওকে, মার্কেট এইভাবে গেল এবং আপনার টিপটা হিট করে দিল। ওকে, সো এখন এখানে কি, এখন আপনি তো মনে করেন 24 ঘন্টায় মার্কেটে সজাগ থাকতে পারবেন না, তাই না? সো এখন ট্রেডাররা বা প্রত্যেকটা ব্রোকারে একটা সিস্টেম ইউজ করা হয়, সেটা হচ্ছে মার্কেট অর্ডার, একটা লিমিট অর্ডার বা টিপিএসএল। সো আপনি মনে করেন আপনার একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি মার্কেটে এই পজিশনে আপনি সেট করে গেলেন যে এই পজিশনে আসলে মার্কেট আমার অর্ডারটা যাতে ওপেন হয়। সো আপনি তখন এই বাই লিমিটটা বা বাই অর্ডারটা আপনি এখানে প্লেস করে দিতে পারেন। তো যখনই মার্কেট এই পজিশনে আসবে তখন আপনার বাই লিমিটটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে এবং ট্রেডটা কিন্তু অটোমেটিক কিন্তু মার্কেটে প্লেস হয়ে যাবে। এবং আপনি চাচ্ছেন তাহলে ট্রেড তো প্লেস হয়েছে, ভালো কথা, এখন একটা তো টার্গেট টিপি থাকা দরকার, তাই না? সো এখন ওটাও কিন্তু মার্কেটে আপনি সেট করতে পারবেন। ওকে, লিমিট অর্ডারে এটা কিন্তু সরি, এসএল, সরি মেইন জিনিস হচ্ছে এসএল। আপনি আগে অর্ডার যখনই খোলেন অবশ্যই আপনার এসএল জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আপনার লস লিমিট কত নিচ্ছেন সেটা তো আপনাকে ফাইন্ড করতে হবে, তাই না? লস লিমিট ফাইন্ড করার পরেই তো আপনি টার্গেটের জন্য ফোকাস করবেন। সো আপনি মনে করেন এই জায়গায় আপনার এক্সেল রাখতে যাচ্ছেন, যাতে করে মার্কেট যখনই এই পজিশনে আসে তখন যাতে আপনার অটোমেটিক মার্কেট রেট থেকে বের হয়ে যায়, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লো হয়ে যাবে। সো আমি আবারও আপনাদের রিকমেন্ড করতেছি যে অলওয়েজ এসএল ইউজ করবে। উইথাউট এসএল আপনার অ্যাকাউন্ট ব্লো হতে 1 মিনিটও টাইম লাগবে না। ওকে, এই জিনিসটা আবারও মাথায় স্মরণ করে রাখেন। সো মেইন কথা হচ্ছে কি, যে বাই অর্ডার, সেল অর্ডার, স্টপ অর্ডার, এইসবকে বলা হয় মার্কেট অর্ডার। মানে এইসব, মানে মেইন কথা হচ্ছে এইগুলো হচ্ছে মার্কেট অর্ডার টাইপের মধ্যে পড়ে। তো এগুলো আহামরি ইম্পর্টেন্ট না, আবার অনেক ইম্পর্টেন্ট। সেগুলো রিয়েল ট্রেডিং করার সময় আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন না। জাস্ট আজকে একটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। কারণ গাইস আমি খাঁটি বাংলা ভাষায় ভিডিওটা তৈরি করতেছি। আমি কিন্তু এই ভিডিওতে এত এডিটিং হবে কিনা আমি জানি না, এডিটিং হবে না, ভিডিওই কিন্তু ছাড়বো। সো আমি আসলে অনেক ভালো কিছু একটা পাবে। ওকে, তো আরেকটা যে ডেঞ্জারাস জিনিস সেটা হচ্ছে লেভারেজ। সো লেভারেজ জিনিসটা কি আমি আবারও বলি। সো এটা কিন্তু আরেকটা পয়েন্ট, লেভারেজ, LEVERAG। সো লেভারেজ, সো লেভারেজ হচ্ছে কিন্তু ব্রোকারের দেওয়া কমিশন, সরি ব্রোকারের দেওয়া লোন।
এটাকে বলা হয় লেভারেজ। এটাও কিন্তু লট সাইজের মতো ভয়ঙ্কর একটা জিনিস। সো লেভারেজ জিনিসটা হচ্ছে কি, মনে করেন আপনার অ্যাকাউন্ট সাইজ হচ্ছে, অ্যাকাউন্টে ডলার আছে মাত্র 100, আপনার মাত্র 100 ইউএসডি আছে, ইউএসডিটি আছে। এখন আপনি গোল্ড ট্রেড করবেন, ওকে। এখন আপনি $100 দিয়ে গোল্ডের প্রাইস কিন্তু চলতেছে 5,000 উপরে, তাহলে আপনি কেমনে ট্রেড করবেন? এটা তো অসম্ভব যে বলবেন ভাই এটা তো অসম্ভব। কিন্তু ফরেক্সের ব্রোকাররা এটাতে এটারে আপনাকে যাতে ট্রেড করতে পারেন তার জন্যই লেভারেজ কিন্তু আপনি এখানে নিতে পারেন। সো লেভারেজ যেমন আপনি এখানে 1:100 লেভারেজ নিছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাইজ কিন্তু হয়ে দাঁড়ায়, কিন্তু এই $100 কিন্তু আপনার হয়ে দাঁড়াচ্ছে প্রায় $1,000 সমান। যদি আপনি 1:1 লেভারেজে নিয়ে থাকেন, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে আপনার অ্যাকাউন্ট সাইজ কিন্তু হয়ে যাচ্ছে প্রায় $1,000 সমান, ওকে। সো এটা কিন্তু জাস্ট এক এক্সাম্পল দিলাম। আপনি যদি এই লেভারেজ জিনিসটা যত ইনক্রিজ করবেন, 200, 300, 1000, 2000, আপনার কিন্তু লেভারেজ তত বাড়তে থাকবে। ঠিক সেম আপনার কিন্তু আপনার রিস্কও কিন্তু বাড়তে থাকবে, ওকে। সো এই যে লেভারেজ জিনিসটা আর এই লট সাইজ জিনিসটা, এই দুইটা আর একটা স্প্রেড, এই তিনটা জিনিস আপনি বুঝে শুনে একটা ট্রেডে যখন এন্ট্রি করবেন, তখন বুঝে শুনে দেখে আপনি তখন ট্রেড এক্সিকিউট করবেন। এই জিনিসটা জেনে এক্সিকিউট করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লো হতে 1 মিনিটও টাইম লাগবে না এবং আপনার পথে বসা লাগবে মেইন কথা। সো আশা করি গাইস এই জিনিসটা আপনি বুঝতে পারছেন এবং এইটাই খুবই মেইন ছিল, সেটা হচ্ছে মেইন হচ্ছে লর্ড লেভারেজ। এই দুইটা তো মেইনই, সাথে কিন্তু স্প্রেড জিনিসটাও মেইন। কারণ আপনি স্প্রেড ব্রোকারে যদি মানে এমন ট্রেড করলেন যেখানে স্প্রেড 500 পিপ, সরি মানে 50 পিপ 60 পিপ স্প্রেড, তাহলে কিন্তু আপনি অটোমেটিক কিন্তু লসে থাকলেন, তার উপর যদি আপনার ফেভারে না যায় আরও লসে গেলেন। সো এই জিনিসটা আশা করি খেয়াল রেখে মার্কেট ট্রেড করবেন। তো আশা করি গাইজ জিনিসটা আপনাদের বুঝাইতে পারছি। অ্যান্ড আরও অনেক কিছু আছে বোঝার মতো, কিন্তু সেগুলো আবার ইম্পর্টেন্ট না, যেগুলো বেশি যত না ইম্পর্টেন্ট এইগুলো। সো যত যে সিম্পল করা যায় ভিডিওটা আমি তত সিম্পল করছি। অ্যান্ড ভিডিওটা জানি না কত বড় হয়েছে, বাট আমি ভাই আপনাদের রিকোয়েস্ট করতেছি, আপনাদের মাথায় ঢুকবে না, আমি জানি ভাই লর্ড জিনিস এইসব আপনার প্রথম মাথায় ঢুকবে না। আপনি আরও 2-3টা লেকচার আসবে, যখন দেখবেন যখন আমরা রিয়েল মার্কেট ট্রেড করব, তখন এই জিনিসগুলো আরও এক্সাম্পল হয়ে বুঝতে পারবেন, মানে আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি এইটাই রিকোয়েস্ট থাকবে, আপনি এই জিনিসগুলো একটু নোট করেন, এই যে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন। জিনিসটা ভিডিও যদি না বোঝেন তাহলে প্রথম থেকে আমি একটু টেনে টেনে দেখেন যে কি ভাই বলার চেষ্টা করছে। আর গেছে অনেকদিন পর ভিডিও বানাইতেছি, সো অনেক ঝড়তা ভিতরে থাকতেই পারে, তো তার জন্য মাফ করে দিন। অ্যান্ড আমি চেষ্টা করবো আপনাদের খুবই মানে রেগুলার হওয়ার জন্য। অ্যান্ড গাইস আমি আবারও বলতেছি, এটাইতে যারা এখনো মানে জয়েন করেন নাই, দয়া করে ভাই জয়েন করেন, ওকে। নিচের ডিসক্রিপশনে সকল কিন্তু কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এবং পরের ভিডিওটা আস্তে আস্তে এর উপরে মানে আমরা অ্যাডভান্স থেকে একদম মানে মানে শিখবো, মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো কিভাবে করতে হয়। যে একদম 2-3 পরে যেও জানে না যে ফরেক্স ট্রেডিং কি, তারা কিন্তু এই সিরিজটা যখন কমপ্লিট করবে তারা কিন্তু আস্তে আস্তে বোঝা শুরু করবে, ওকে। সো এটা ডিপেন্ড করে আপনাদের সাপোর্টের উপর, আপনারা যত সাপোর্ট দেবেন তত ভিডিও তাড়াতাড়ি আসবে। অ্যান্ড সো আপনাদের কংগ্রাচুলেশন গাইজ জানাই, কারণ তো আপনারা কিন্তু অনেক কিছু জানি না গেছেন, ওকে। সো আপনাদের কনগ্রাটস, কারণ আপনি জানছেন যে হোয়াট দ্য ফরেক্স মার্কেট ইজ, হাউ ইট অপারেট 24 আওয়ার এ ডে ইন গ্লোবাল সেশন, তারপরে হাউ ফরেক্স পেয়ার পিপস লট অ্যান্ড স্প্রেড what bid price, ask price and other type ওকে। সো লট সাইজিং কি, এর এফেক্ট কি, এর রিস্ক রিওয়ার্ড রেশিও কি। সো আমি আবারও বলতে চাচ্ছি, প্রত্যেকটা বড় বড় ট্রেডার শুরু কিন্তু হয় এখান থেকেই, এই বেসিক জিনিস থেকেই, যেখানে আপনি এখন আছেন, এই পজিশনে আছেন, ওকে। সো আপনি এই ফাউন্ডেশনের সাথে আপনি কিন্তু প্রায় ফরেক্সের বিভিন্ন আরও বড় বড় স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্টে কিন্তু আরও ঢুকে যাবেন। সো আমি এটাই বলবো, লেটস কিপ গোয়িং, ইওর ফিচার অ্যাজ এ ট্রেডার ইজ গেটিং স্টার্টেড, ওকে। অ্যান্ড আজকে গাইস অনেক দিন পর, প্রায় 1.5 বছর পর ভিডিও করতেছি, সো একটু প্রবলেম হইতে পারে, আশা করি এটা ঠিক হয়ে যাবে, ওকে। অ্যান্ড যারা ভাই দয়া করে লাইক শেয়ার করেন, ওকে। বেশি কিছু বলার নাই। অ্যান্ড পরবর্তী ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। অ্যান্ড সব কিছুর জন্য গাইস আপনাদের থ্যাংক ইউ। সো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।